স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি, রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের বিষয় শিক্ষক কখন ঘুষ দেন। আজকের অতিথিদের কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় বুঝতে চাই। শিক্ষার বিষয়ে এমনিতেই আমাদের বাড়তি আগ্রহ আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা যেমন জানতে চাই, তার উপর আবার আজকে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট বলছে যে মাধ্যমিকের শিক্ষক হতে নাকি ঘুষ লাগে। মানে আরও অনেক সহজ কথা, কঠিন কথা, বিভিন্ন কথা এই রিপোর্টটিতে আছে। তো এই কঠিন কথাগুলো আমরা যারা আমজনতা আছি তারা একটু বুঝতে চাই, যারা বোঝেন এইসব বিষয়ে। আর বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে আজ যুক্ত হয়েছে অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর। তার কাছে আমি একটু জানতে চাই, টিআইবির যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে শিক্ষক এমপিও ভুক্তিতে মাউসের কর্মকর্তা কর্মচারী 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত নিয়ম বহির্ভূত অর্থ আদায় করে থাকেন। শিক্ষক বদলিতে 1 লাখ থেকে 2 লাখ টাকা। আসলেই কি তাই? জি, অনেক ধন্যবাদ। জি, আমি শুনেছি যে টিআইবি এমন একটি রিপোর্ট দিয়েছেন। রিপোর্টটি আমি এখনো পড়িনি, কিন্তু আপনার কাছ থেকে যেটি শুনলাম সেটি হচ্ছে যে একটি ঘুষ বা দুর্নীতির অভিযোগ আছে। এরকম অভিযোগ যে আমরা পাই না তা নয়। আমরা যখন অভিযোগ পাই, কোনো স্পেসিফিক অভিযোগ, আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে সেই বিষয়ে ব্যবস্থা নিই। তবে আপনি যেটা বললেন তাতে মনে হয় কোনো স্পেসিফিক অভিযোগ নেই, একটা ঢালাও মন্তব্য। আমি আপনার কথা যেটা শুনে বুঝলাম এটি একটি ঢালাও মন্তব্য। ফলে এরকম ঢালাও মন্তব্যের উপর আসলে মন্তব্য করা কঠিন। জি, আমাদের সঙ্গে মোহাম্মদ আনোয়ার হোসেন আছেন, প্রধান শিক্ষক, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাকে তো বিভিন্ন সময় নিশ্চয়ই প্রতিষ্ঠানের কাজে বিভিন্ন শিক্ষা অফিসে যেতে হয়, তো এসব জায়গায় কোনো বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন? ঘুষ চেয়েছে কেউ? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। আজকে টকশোতে মাননীয় অতিথি মহোদয়কে স্বাগত জানাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে টিআইবি রিপোর্টটি আমি দেখেছি। টিআইবি যে কথা বলেছে আসলে স্পেসিফিক কোন বিদ্যালয়, কোন কর্মকর্তা এ সম্বন্ধে তারা কিছু বলেন, একটা ঢালাও ভাবে কথাটা বলেছে। আমি এর সাথে একমত নই। অ্যাজ এ হেড টিচার অফ এ হাই স্কুল, আমিও কিন্তু অথরিটির মধ্যে পড়ি। যদি ঘুষ খাওয়ার দায় কাউকে দিতে হয় তাহলে একজন প্রধান শিক্ষককেও দিতে হয়। টিআইবি কিন্তু এই যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের যে সিদ্ধান্ত মাধ্যমিক শিক্ষক নিয়োগে, আপনি জানেন এনটিএসসি এর মাধ্যমে আমাদের বর্তমানে শিক্ষক নিয়োগ চলছে। এটা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, বিশেষ করে শিক্ষক যারা তাদের মাঝে এটা প্রশংসার দাবি রাখে। তার মানে স্যার, আপনার অভিজ্ঞতা বলে কেউ কোনোদিন কোনো শিক্ষকের কাছে ঘুষ চায়নি? না না, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যে বিদ্যালয়ে কর্মরত আছি সেখানে আমার নিয়োগের সময় একটি টাকাও দুর্নীতিগ্রস্ত হয়নি, আমাকে কাউকে দিতে হয়নি। এবং বর্তমানে এনটিএসসি এর মাধ্যমে যে শিক্ষক নিয়োগ চলছে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে মাননীয় মন্ত্রী মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সনির্বন্ধ অনুরোধ থাকবে, সনির্বন্ধ অনুরোধ জানাবো সহকারী শিক্ষকদের মতো প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সাথে সাথে কর্মচারীদেরও যদি এনটিএসসি এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে যে কথা উঠেছে, টিআইবি যে কথাটা বলেছে সে কথার কোনো অবতারণা হতো না, টিআইবি সেই অভিযোগ করতে পারতো না। আমি আশা করব মাননীয় মন্ত্রী। আপনি কি স্যার তাহলে নিয়োগে কোনো সমস্যা দেখেন? নিয়োগের সময় সমস্যা হয়? নিয়োগের সময় হয়তো হতে পারে, স্পেসিফিক কিছু বলেনি। অনেক ক্ষেত্রে হয়নি, 2-1 ক্ষেত্রে হতে পারে, সেটা হয়তো ব্যতিক্রম হতে পারে। এজন্য মিডিয়া আছে, মিডিয়ার সাহায্যে আমরা সহযোগিতা কামনা করছি।
সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সেটা ব্যতিক্রম ঘটনা হতে পারে। আমাদের সঙ্গে মোহাম্মদ মিজানুর রহমান আছেন, চাকরি প্রার্থী তিনি। তার অভিজ্ঞতাটি একটু শুনি। একজন যিনি এখন শিক্ষকতা করছেন তার অভিজ্ঞতা তো শুনলাম, যিনি চাকরি প্রার্থী তার অভিজ্ঞতাটাও একটু শুনে আসি। আপনি তো একজন চাকরি প্রার্থী, মানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা আপনার পছন্দের তালিকায় আমি যতটা শুনেছি, যদি পছন্দের তালিকায় হয় আপনি এখনো চাকরিটি পাননি, চাকরিটি যদিও আপনি নিবন্ধন পরীক্ষাটিতে উত্তীর্ণ হয়েছেন, চাকরিটি পেতে যোগ্যতার প্রমাণ দেওয়া ছাড়া আপনাকে বাড়তি কোনো কিছু কি করতে হচ্ছে, মানে কোনো ভোগান্তি দেখেন আপনি? আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য জগন্নাথের ধন্যবাদ, অভিনন্দন। আসলে মাধ্যমিক শিক্ষা লেভেলে শিক্ষকতা পেশাটা আসলে আমার জীবনের সবচেয়ে একটি লক্ষ্য ছিল, প্রধান লক্ষ্য। কিন্তু এইখানে এসে আমি কেমন যেন বাধাগ্রস্ত হয়ে যাচ্ছি। কেননা মাধ্যমিক শিক্ষা লেভেলে শিক্ষক হওয়ার জন্য যে সনদটি প্রয়োজন, এনটিআরসির মাধ্যমে আমরা সেই সনদটি আমি অর্জন করেছি। 14তম নিবন্ধনে আমি পাশ করা সত্ত্বেও গত 2 বার অর্থাৎ দ্বিতীয় গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তি নামক এনটিআরসি শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটা দেয়, মূলত সেই বিজ্ঞপ্তিতে আমি শিক্ষকতা পেশার জন্য যে সনদটা প্রয়োজন সেটা অর্জন করার পরেও আমাকে প্রায় 30 থেকে 40 হাজার টাকা অ্যাপ্লিকেশন করতে হয়েছে। আমার মতো একটা বেকার যদি 40 হাজার টাকার মতো অ্যাপ্লিকেশন করেও জবটা না পায়, তখন আসলে একটা প্রতিবন্ধকতা দেখাই যায়। আমি নিজের কাছে প্রশ্ন করে যাচ্ছি যে আসলে কেন জবটা হচ্ছে না। আমি দেখছি যে এনটিআরসির যে নিয়মগুলো রয়েছে সেখানে কিছু অস্পষ্টতা রয়েছে। যেমন তখন আমার নাম্বারে কম, যারা 70 নাম্বার পেয়ে অনেকে জব পায়নি, আবার দেখা যায় যারা 70-এর কম পেয়েও 50-55 নাম্বার পেয়েও একই বিষয়ে কিন্তু তার জব হয়েছে। এখানে যেহেতু মানুষের অনেক কর্মকর্তা রয়েছেন, তার কাছে আমি এটা একটু জানতে চাই আপনার মাধ্যমে যে কেন এই সমন্বয়হীনতা বা কেন আমাদের একটা চূড়ান্ত নীতিমালা কেন নেই। সেখানে একের পর এক মামলা হচ্ছে, হাইকোর্টে মামলার রায় হচ্ছে, বিজ্ঞপ্তি হচ্ছে, সেখানে আমাদের মতো যারা বেকার রয়েছে চূড়ান্ত কেন কোনো নীতিমালা নেই সেটা আমি বরঞ্চ অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুককে একটু জিজ্ঞেস করি। সৈয়দ গোলাম ফারুক, আপনি যদি মিজানুর রহমানের প্রশ্নের উত্তরটি দেন। আমি ঠিক শুনতে পাইনি, একো হচ্ছিল, একটু বলবেন? নিয়োগে কেন কোনো চূড়ান্ত নীতিমালা নেই, সে বিভিন্ন ভোগান্তির কথা বলেছে। ভোগান্তিগুলো আসলে আমি এখন ঠিক মতো পয়েন্ট আউট আমিও খুব বেশি যে একটা করতে পেরেছি তা না। যতটুকু আমি বুঝেছি, নিয়োগ সে নিবন্ধিত হয়েছে, বিভিন্ন জায়গায় তাকে নানান ধরনের ফিস দিতে হচ্ছে, কেন এখনো কোনো চূড়ান্ত আসলে নীতিমালা হয়নি তার নিয়োগের ক্ষেত্রে, সেটি তিনি বুঝতে চাচ্ছেন আপনার কাছ থেকে। আমি ওনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু কোনো নীতিমালা ছাড়া তো কোনো নিয়োগ করা সম্ভব নয়। নিয়োগ করার আগে নিয়োগ বিধি লাগে, নিয়োগ নীতিমালা লাগে, তারপরে সরকার নিয়োগ করতে পারে। ফলে এটা অসম্ভব একটা বিষয় যে নীতিমালা ছাড়া এটা হতেই পারে। আচ্ছা, তিনি হয়তো নীতিমালাটা জানেন। জি, মোহাম্মদ মিজানুর রহমানের অডিওটি যদি একটু পরিষ্কার করা যায়, তার কাছ থেকে স্পেসিফিক প্রশ্নটা আমি নিতে চাই সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের জন্য। তার মধ্যে আমি যেতে চাই ডক্টর আনম ও এহসানুল হক মিলন আছেন আমাদের সঙ্গে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি বিএনপির। তার কাছে আমি জানতে চাই, আপনি টিআইবি রিপোর্টটি যদি দেখেন, সেখানে যেটা বলা হয়েছে যে মাউশির কর্মকর্তা কর্মচারীরা 5 থেকে 10,000 টাকা পর্যন্ত নিয়ম বহির্ভূত অর্থ আদায় করেন, শিক্ষক বদলিতে 1 লাখ থেকে 2 লাখ টাকা নেন। যেটা মহাপরিচালক সাহেব বললেন যে হ্যাঁ, এই ধরনের অভিযোগ যে তারা পান না, এটা হতেই পারে, হয় মাঝে মধ্যে তারা ব্যবস্থাও নেন, তবে ঢালাওভাবে এমন অভিযোগ করা টিআইবির আসলে ঠিক হয়নি। আমরা দুজন, একজন শিক্ষক এবং একজন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বললাম, তারাও আসলে ঘুষের বিষয়টি সেভাবে তাদের বাস্তব অভিজ্ঞতাও তাহলে মানে সাথে মিলে না। তাহলে যদি তাই হয়, টিআইবির এই রিপোর্টের এই অংশটুকু নিয়ে আসলে আপনি কিরকম দেখেন বা আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ সকল বিজ্ঞ আলোচক এবং আপনাকে। আমি বক্তব্য শুনলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি তার সাথে একমত হতে পারিনি। তার প্রধান কারণ হলো টিআইবির যে পরিচালক ডক্টর ইফতেখার সাহেব যেটা বলেছেন, আমি পুরোটাই পড়েছি।
এবং তিনি বলেছেন এটি একটি গুণগত গবেষণা। বেশিরভাগ তথ্য এসছে ওনার সার্ভে থেকে। এই টিআইবির মতো একটা ইনস্টিটিউট এইভাবে ঢালাওভাবে কোনো রিপোর্ট দিবে, এটা একটা বাস্তবমুখী কোনো কথা হতে পারে না। ঢালাও শব্দটি এখানে ব্যবহারটা আমার মনে হয় না প্রযোজ্য হতে পারে। গবেষণা প্রতিষ্ঠানগুলো তারা গবেষণা করেন এবং তথ্য উপাত্ত নিয়ে তারা গবেষণা করেন এবং তাদের কাছে সেই যুক্তি এবং প্রমাণাদিও তাদের রয়েছে। সেই ক্ষেত্রে টিআইবি কখনো বলবে না যে কোন প্রতিষ্ঠানে কোন শিক্ষক তাদেরকে বলেছে, এটা তাদের সিক্রেট রাখতেই হবে। অতএব আমাদের এখানে আলোচকরা যে কথাগুলো বলছেন এই কথাগুলো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এমপিওতে ঘোষ হচ্ছে, অধ্যক্ষ নিয়োগে ঘোষ হচ্ছে, এমপিও ভুক্তিতে ঘোষ হচ্ছে এবং তারা স্পেসিফিকলি মনিটারি অ্যামাউন্টও তারা বলে দিয়েছে কোথায় কত ঘুষ যাচ্ছে এবং এনটিআরসি কর্তৃক সুপারিকৃত শিক্ষকদের যোগদানও ঘোষ হচ্ছে, সেগুলি নিয়েও তারা সুস্পষ্টভাবে বলেছে। দেখুন, এই এনটিআরসি টিচার্স রিক্রুটমেন্ট পলিসি যেটা হয়েছে সেটা জোট সরকারের সময় এটা করা হয়েছে, বিশেষ করে এটা আমার হাতেই করা হয়েছে, আমি এটা করেছিলাম, এককভাবেই বলতে পারি করেছিলাম। তার কারণটি ছিল যে এই শিক্ষক নিয়োগে যে বিশাল দুর্নীতি ছিল, ম্যানেজমেন্ট কমিটি এবং গভর্নিং বডির ওরা যে দুর্নীতিগুলো করত, এই দুর্নীতিগুলো বন্ধ করার উপায় খুঁজে পেয়েছিলাম আমি শিক্ষক নিবন্ধন দিয়ে। অর্থাৎ এটি আমেরিকান পদ্ধতি। আমেরিকাতে একটি বুচার হতে শুরু করে একজন কার্পেন্টার, একজন ডক্টর, একজন সিপিএ, এভরিবডি হ্যাজ এ লাইসেন্স। তখন আমি চিন্তা করলাম শিক্ষকদের লাইসেন্স করতে হবে। এই লাইসেন্স যদি আমরা করি, অর্থাৎ একটি পরীক্ষার মাধ্যমে যদি আমি শিক্ষক নিয়োগ দেই, তাহলে এই শিক্ষকগুলি কোয়ালিটি ইমপ্রুভ করবে এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কার্ডটাকে আমরা মেনটেন করতে পারবো এবং অযাচিত এই আনস্যাচুরেটেড সিচুয়েশনের কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান হবে না। ধরুন রাজশাহী ডিভিশনে ওভার স্যাচুরেটেড আপনার প্রতিষ্ঠান, এটাকে একটা হোমোজেনাস স্টেটে আনতে হলে আমাকে একটা প্রসিডিউর মেড করতে হবে। হ্যাঁ, রাজনৈতিকভাবে তদবির হবে, শিক্ষা প্রতিষ্ঠান হলে অনেকে সুবিধাভোগী হন, সেই কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক জায়গায় অযাচিত হয়েছে এবং সেখানে শিক্ষক নিয়োগে স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা কলেজের গভর্নিং বডি দুর্নীতি করত। এটাকে বন্ধ করার জন্যই এই এনটিআরসি তখন ইন্ট্রোডিউস করা হয় যে লাইসেন্সধারী শিক্ষক ছাড়া কেউ শিক্ষক নিয়োগ দিতে পারবেন না এবং তাদের অনুমোদন এবং এমপিও দিতে পারবেন না। এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কার্ভটিকে, এটাকে যদি আপনি আবারও অধিক সংখ্যক শিক্ষককে লাইসেন্স দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি সেখানে পারবেন না নিয়ন্ত্রণে রাখতে, প্রতিযোগিতা বেড়ে যাবে। ধরুন রংপুরে একজন শিক্ষক আমার চাঁদপুরে কচুয়া এসে শিক্ষকতা করতে চাইবে না, সেই কারণেই আমরা করেছিলাম যে ঠিক আছে লাইসেন্স হোক, তার সার্টিফিকেটধারী হোক এবং সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। সেটার মধ্যেও আবার এখন অনেক ধরনের অ্যানামুলি হয়েছে এবং এটাকে অনেক সহজ সরল সমীকরণ করে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও দুর্নীতি হয়েছে। এই ডিজি অফিসের দুর্নীতির বেহাল অবস্থা, এটি একটি ঐতিহাসিক ঘটনা, এটি আজকের কোনো নতুন ঘটনা নয়। 2001 সালে আমি নিজেই দেখেছি যে ওই ডিজি অফিসের সেলিম নামে এক ভদ্রলোক পিয়ন থেকে ক্লার্ক হয়ে সেখানে দুর্নীতি করছে। আমি নিজে গিয়ে সেগুলি হাতে ধরেছি। সেই থেকেই আমি দেখেছি এই যে দুর্নীতি করার জন্য বন্ধ করতে সিস্টেম করতে হবে। যেমনিভাবে বললেন যে শিক্ষক নিয়োগের নীতিমালা আছে, নীতিমালা তো সরকারের একটা নিয়ম থাকতেই হবে। এই নীতিমালা শোষিতেই যখন ভূত থাকে, এই ভূত তাড়াবে কে? নীতিমালা অর্থ এটা নয় যে দুর্নীতিকে রোধ করা হয়েছে। এই টোটাল সিস্টেমটাকে আমার মনে হয় ঠিক করতে হবে। তবে আজকের দিনে দেখা যাচ্ছে যে আজকের এই শিক্ষা মন্ত্রণালয় যেইভাবে অ্যানাটমি ডিসেকশন শুরু করেছেন, অর্থাৎ আমি বলবো যে দিস দ্য থার্ড টার্ম অফ দিস গভর্নমেন্ট। ফার্স্ট টার্মে তারা শিক্ষা নিয়ে কোনো গবেষণা বা পরিবর্তনের কথা চিন্তা করেননি, সেকেন্ড টার্মও চিন্তা করেননি, থার্ড টার্মে এসে মেডিকেল স্টুডেন্টের জন্য ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার গেলে অ্যানাটমি ডিসেকশন শুরু করে। এবার মনে হচ্ছে এই শিক্ষাকে এই ডিসেকশন শুরু হয়েছে, তার প্রত্যেকটা বডি পার্টসকে সেপারেট করে আবার মনে হয় টেস্ট করা শুরু হয়েছে। এটি একটি ভয়াবহ অবস্থা।
এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অতএব ডক্টর এহসানুল মিলন, আমি আসছি আবার আপনার কাছে। আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম আছেন, অধ্যাপক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি। তার কাছে আমি একটু জানতে চাই স্যার, বিষয়টা এমন না তো যারা শিক্ষক তারাও যখন ঘুষ দেন তারা এক ধরনের সুবিধা পান নিশ্চয়ই ঘুষের বিনিময়ে, আর যিনি ঘুষ পান তিনিও এক ধরনের সুবিধা তো অবশ্যই পান। এই দুই পক্ষই যখন সুবিধা প্রাপ্ত হয় তারা কেউই আসলে শেষ পর্যন্ত মুখ খোলেন না, এবং মুখ না খোলার ফলে আসলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থা পুরোটা। কেননা টিআইবি যেরকম করে বলছে যে শিক্ষক এমপিও ভুক্তিতে নিয়ম বহির্ভূতভাবে মাওসির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা পান 5,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পান, শিক্ষক বদলিতে 1 লাখ থেকে 2 লাখ টাকা পান, বিভিন্ন স্তরে বা বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন কাজের জন্য তারা টাকা পান। যেমন পাঠদান অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের লোকজন বা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী মধ্যস্বত্বভোগীরা 1 লাখ থেকে 5 লাখ টাকার মতো পান। এই যে টাকার পাওয়ার বিষয়টি, দুই পক্ষই সুবিধা পেতে গিয়ে আমাদের শিক্ষার কোনোভাবে 12টা বেজে যাচ্ছে কিনা? নিঃসন্দেহে এটা একটা, প্রথমে আমি বলবো যে যদি এই গবেষণার দিক থেকে আমি বলবো একটা দিক, আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে আমাদের উভয় পক্ষে বেনিফিটেড হচ্ছে কিনা। যখনই কোনো একটা ব্যবস্থাপনা বা কোনো একটা সিস্টেম ফাংশন করে, সেই সিস্টেমে যারা রিসিভার এবং যারা প্রোভাইডার উভয় পক্ষের মধ্যে অবশ্যই একটা আপোষ রফার মাধ্যমে এই কাজগুলো হয়, যদি হয়েই থাকে। এবং যেটি আমাদের প্রথমেই আমি গবেষণার দৃষ্টিকোণ থেকে যদি বলি, টিআইবির এই রিপোর্টটি পুরোটাই দেখেছি, এটা ধরেন একটা কোয়ালিটেটিভ রিসার্চ। কিন্তু প্রশ্নটি হলো যে একেবারে প্রত্যেকটা কাজের যেভাবে ওনারা বলেছেন যে এই কাজের জন্য এত থেকে এত টাকা, এই কাজের জন্য এত থেকে এত টাকা, এখানে 325 জন মানুষের রেসপন্ডেন্টের একটা তথ্য তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আর প্রধান শিক্ষক বললেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব যে উনি ওনার কোনো অভিজ্ঞতা নাই, ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যদি এইরকমই হতো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের শিক্ষকদের কোথাও কোনো জায়গায় কোনো পেরেশানি ভোগ করতে না হতো, অর্থনৈতিক কোনো লেনদেন করতে না হতো, উনি যেভাবে বলেছেন যে ওনার কোনো অভিজ্ঞতা নাই, আমি সেই শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি। এবং ওটা যদি হয়ে থাকে প্রকৃত অর্থে, সেটা আমি বলবো যে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু গবেষণার দৃষ্টিকোণ থেকে যেটা বলতে চাই সেটি হলো যে বাস্তবতার নিরিখে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি কল্পনা বিলাসী হই, তাহলে আমাদের সিস্টেম কখনোই ইতিবাচকভাবে পরিবর্তিত হবে না। যদি আমরা প্রকৃত সত্যকে অস্বীকার করতে চাই, গবেষণার মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসে। হয়তো এই গবেষণার যেমন 4টি উদ্দেশ্য আছে, তার মধ্যে 3টি উদ্দেশ্যই নেতিবাচক। সেটি হতে পারে যে কিছু কি ইতিবাচক নেই, সেটি না। আমি একজন গবেষক হিসেবে মনে করি যে একটা গবেষণার কিছু ইতিবাচক লক্ষ্য থাকা উচিত। আমাদের এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি ছিল, যেটি আমাদের ডক্টর এহসানুল হক সাহেব বলার চেষ্টা করেছেন, আমাদের ডিজি মহোদয় বলার চেষ্টা করেছেন, যেখানে আমরা ছিলাম সেখানে আমরা নেই। আমাদের অনেক ইতিবাচক অর্জন হয়েছে, আমাদের অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। আমাদের এই এনটিআরসির মাধ্যমে বলেন, আমাদের এমপিও ভুক্তির দিক থেকে বলেন, আমরা 80 দশকে যেখানে ছিলাম এখন সেখানে নেই। তাহলে আমাদের এই মাধ্যমিক শিক্ষা পর্যায়ে কি কিছুই আমাদের অর্জন নেই? যেটি টিআইবির গবেষণা আমি মনে করি যে তাদের কোনো লক্ষ্য বা উদ্দেশ্যই ছিল না। মোট 4টি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ওনারা গবেষণা করেছেন, যার 3টি হলো আপনার নেতিবাচক উদ্দেশ্য, এবং আমরা যেটাকে বলি নেগেটিভ হাইপোথেসিস বা নাল হাইপোথেসিস। আমার হাইপোথেসিসটাই যদি হয় নেগেটিভ, তার রেসপন্স অবশ্যই নেগেটিভ আসবে। কিন্তু একটা দুটো মনে করেন আমরা যখন একটা গবেষণা করি তখন আমাদের উচিত, যারা গবেষণা করবার দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝি, যে আমাদের পজিটিভ হাইপোথেসিসও থাকবে, নেগেটিভ হাইপোথেসিসও থাকবে ফর আওয়ার বেটারমেন্ট। এবং সেখানে যদি আমরা ধরেন 100 শিক্ষকের কাছ থেকে বলতে পারতাম যে কতজন শিক্ষক বলেছেন, কত পার্সেন্টেজ আমি নাই বলেন, যে কতজন শিক্ষক বলেছেন যে আমি এই কাজের জন্য এত টাকা থেকে এত টাকা দিয়েছি, আমি এই কাজের জন্য এত টাকা থেকে এত টাকা দিই, কে না জানে বাংলাদেশে গবেষণা দ্বারা সেটা প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে এভিডেন্সের মাধ্যমে। এবং সেটা পরিবর্তনের জন্য আমাদের রাষ্ট্র থেকে, উচ্চ পর্যায় থেকে আমাদের এই ব্যবস্থা নিতে হবে। আমরা সবাই জানি প্রচলিত সত্য আর গবেষণা তথ্য এক নয়। প্রচলিত সত্য, এদেশে যে বিষয়গুলো টিআইবির গবেষণা এসেছে, এটা প্রচলিত সত্য এবং প্রচলিত বাস্তবতা। এই প্রচলিত বাস্তবতাকে এভিডেন্সের মধ্য দিয়ে যদি আমরা সেটাকে দাঁড় করাই, তাহলে আমরা সেটা বলতে পারি যে এটা গবেষণার একটা তথ্য থেকে প্রাপ্ত। টিআইবির গবেষণায় যেটা এসেছে
স্যার, টিআইবির গবেষণায় যেটা এসেছে সেটা প্রচলিত সত্য। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, যদি তাই হয় বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে কিনা, যে প্রশ্নটি আমি সালাম স্যারকে করেছিলাম, যিনি ঘুষ দিচ্ছেন এবং যিনি ঘুষ পাচ্ছেন দুই পক্ষই আসলে সুবিধা পাচ্ছেন বলে কেউই আসলে আপনাদের পর্যন্ত বা অন্য কোনো যারা আসলে এইসব দুর্নীতি ধরবার কথা তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না, এবং মাঝখান থেকে আমাদের শিক্ষার্থী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টা কোনোভাবে এমন হয়ে যাচ্ছে কিনা, এই রিপোর্টটা আমি দূরে ঠেলে রাখলাম, টিআইবি রিপোর্ট আমি নিলামই না, বিষয়টা এমন হচ্ছে কিনা। আপনি যেটা বললেন এটা একটা হাইপোথিসিস আর কি, যেটা হতে পারে যে কেউ দুজনেই সুবিধা পাচ্ছে বলে দুজনেই চুপ করে আছে। যদি চুপ করেই থাকে তাহলে টিআইবি কি করে জানবে? টিআইবির পক্ষে তো জানা সম্ভব। ফলে আমি একটা কথা বলি স্যার, সৈয়দ গোলাম ফারুক, আমি শুধু একটা কথা বলতে চাই, যেমন বিষয়টা এমন যে আপনার সামনে হয়তো কোনো শিক্ষক কখনোই মন খুলে কথা বলবে না, কিন্তু টিআইবির সামনে সে কথা বলবে, কারণ আপনার কাছে তার এক ধরনের দায়বদ্ধতা আছে, টিআইবির কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। না, সে যদি আপনি যেটা বললেন তার যদি ক্ষতির সম্ভাবনা থাকে সে কেন বলবে? সে নিশ্চয়ই বলবে না, যদি আপনার কথা, আপনার হাইপোথিসিস যদি সত্যি। যাই হোক, সেটা অন্য বিষয়, হতেও পারে নাও হতে পারে। আমি কিন্তু বলিনি যে আমরা একটা পারফেক্ট সিস্টেম তৈরি করে ফেলেছি। আমি কিন্তু বলিনি যে শতভাগ দুর্নীতিমুক্ত করে ফেলতে পেরেছি, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে এরকম অভিযোগ আমরা শুনছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি, এটা আমরা বলছি। এবং এই জন্য স্পেসিফিক অভিযোগ টিআইবির যে কথাগুলো আপনি এতক্ষণ ধরে বললেন এবং অন্যান্য আলোচক যে বিষয়গুলো বলেছে সবগুলি কিন্তু একেবারেই কি বলবো, ঢালাও মন্তব্য যে এইরকম হয়, এরকম হচ্ছে, এর কোনো স্পেসিফিক কোনো মন্তব্য নেই। ডিজি অফিসের কথা যেটা জনাব এহসানুল হক মিলন বললেন, কথাটা কিন্তু সত্যি। যেমন ধরেন উনি বলেছেন আমি গত 27 বছর ধরে এই ডিজি অফিসে যাওয়া আসা, ফলে আমি 27 বছর ধরে এর পরিবর্তনটা লক্ষ্য করছি। এবং আমি বলবো যে 27 বছরের মধ্যে আমার যে অভিজ্ঞতা, তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় এখন আছে ডিজি অফিস। আপনি যদি করাপশনের কথা বলেন, যে দুর্নীতির কথা বলেন, সেগুলোর জন্য সবচেয়ে ভালো অবস্থায় এখন ডিজি অফিস আছে। তার মানে এটা এই নয় যে আমরা একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছি, না, কিছু সিস্টেম গভর্নমেন্ট ডেভেলপ করেছে। যেমন আমি বলি যে এখন কেনাকাটার ক্ষেত্রে ইজিপি, আমাদের সমস্ত কাজ হচ্ছে ইজিপি, ফলে সেখানে দুর্নীতির করার সুযোগ খুবই কম। আমরা অনলাইনে এখন যে এমপিও গুলো হতো, আগে হতো ডিজি অফিসে আপনার ম্যানুয়ালে এমপিও, এখন প্রত্যেকটা কাজ হয় অনলাইনে। সে অনলাইনে সবই ট্রান্সপারেন্ট। কেন একজন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কিংবা জেলা শিক্ষা কর্মকর্তা কিংবা উপপরিচালক কিংবা যে কেন কোনো আবেদন রিজেক্ট করছে, তাকে সুনির্দিষ্টভাবে সেটা লিখে রিজেক্ট করতে হবে, এবং এটা অন রেকর্ড, এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে এবং চ্যালেঞ্জ করেও আমার কাছে। ফলে এটা কেউ মানে লুকোনোর কোনো সুযোগ নেই, এবং কারো ক্ষেত্রে কোনো অফিসারের ক্ষেত্রে মানে অন্যায়ভাবে কিছু একটা বলে মানে যদি রিজেক্ট করার সুযোগ নাও থাকে, তাও রিজেক্ট তিনি করতে পারবেন না, কোনো সুযোগই তার নেই, এবং এটা রেকর্ড থেকে যাবে। তার মানে ভীষণ রকম স্বচ্ছতার পাচ্ছি আমরা আপনার কথায়। সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, শিক্ষক নিবন্ধন সনদ, কম্পিউটার ও অন্যান্য একাডেমিক সনদ জালিয়াতির মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের 1,577 জন শিক্ষকের জাল সনদে নিয়োগ, এই ঘটনাটা হচ্ছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের 2013 ফেব্রুয়ারি থেকে 2020-এর তথ্য অনুযায়ী। সেটাকেও অনিয়ম ও দুর্নীতির তালিকায় টিআইবি উঠিয়ে নিয়ে এসেছে, যদিও এটা তাদের তথ্য না, এটা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের। 1,577 জন শিক্ষক যদি জাল সনদে নিয়োগ পান, তাহলে আরো অনেক কিছুই হতে পারে, সেটাও তো আমাদের কাছে মনে হতে পারে। সেটা তো বলছি আমি তো একটু আগেই বললাম যে যে এই যে আমি 27 বছর ধরে যাওয়া আসা করছি, আমি বলছি যে এখন সবচেয়ে ভালো অবস্থা আছে। তার মানে এই নয় যে সবসময় ভালো অবস্থা ছিল। আমি এই জন্য তো বলছি যে আপনি যেটা বলছেন জাল সার্টিফিকেট, সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগে এরা ঢুকে গেছে, ফলে এদেরকে আমরা বের করছি। আপনি যেটা বলছেন এটা তো একটা পজিটিভ কথা বলছেন, যে আমরা ডিটেক্ট করছি কাদের এরকম আছে এবং করা হয়েছে, যেটা আপনি নিজেই স্বীকার করলেন। আমাদের যে নিরীক্ষা অধিদপ্তর, তারা এই কাজটা করেছে এবং আমরা কন্টিনিউয়াসলি এই কাজটা করে যাচ্ছি, ফলে এদের ক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা করছি। জি।
জি, ডক্টর এহসানুল হক মিলন, যেটা সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বললেন যে ডিজি অফিস এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্বচ্ছ। আপনি একসময় বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। আমরা যদি মাধ্যমিক পর্যায়ের কথা জানতে চাই, আপনার সময়ের সাথে এই সময়ের শিক্ষা ব্যবস্থার পার্থক্য কি দেখেন? উন্নতি নিশ্চয়ই অনেক জায়গায় হয়েছে এবং ভীষণ উন্নতি নিশ্চয়ই হয়েছে, আর কোথায় জোর দেওয়া দরকার? ধন্যবাদ। আমি তো চিরাচরিত একটি প্রথা দেখি যে গোয়ালার কাছে তার দই কখনো চুকা হয় না। আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি আমার মন্ত্রণালয়ের প্রশংসাই করতাম, কিন্তু একটু ভিন্নতর ছিলাম। আমি প্রথমে আমার মন্ত্রণালয়ের যে ত্রুটিগুলি ছিল সেগুলিকে আমি ধরতাম। সকলেই তার মন্ত্রণালয়কে আমার মন্ত্রণালয় বলে, মনে হচ্ছে যেন সারা জীবন এই মন্ত্রণালয়ে থাকবে। প্রশাসনিক কর্মকর্তারা এসে তারা দাবি করে সর্বকালের সেরা তারা। মূলত তারা কি, এটাই কিন্তু টিআইবি বের করেছে। এখন উনি যেটা বললেন যে অনলাইন সবকিছু হচ্ছে, অনলাইন মানে কি, কম্পিউটার মানে কি, গার্বেজ ইন গার্বেজ আউট, যেটা আপনি ইন করাবেন সেটাই আউট হবে। এখন যদি অনলাইনেই এতটা প্রফেশনালিজম ডেভেলপ হয়ে থাকে, তাহলে অনলাইনে তো রেজাল্ট হতো। অনলাইন হলে আবার সার্টিফিকেট জাল হয় কিভাবে? ডু ইউ সি দ্য পয়েন্ট? ইটস এ ভেরি কন্ট্রাডিক্টরি পয়েন্ট। অনলাইন হলে সার্টিফিকেট জাল হয় কিভাবে? আমি ডক্টর প্রফেসর সালাম সাহেবের সাথে একটু বলতে চাই যে টিআইবি উনি নিতান্তই ভালো কথা বলেছেন। টিআইবি যে বিষয়গুলো করেছে, তারা নীতি প্রণয়ন সম্পর্কে, মন্ত্রণালয় সম্পর্কে, প্রশাসনিক স্তরে এগুলি তারা গবেষণা করেছে। এদের যে হাইপোথেসিস রয়েছে সেখানে, এই হাইপোথেসিসগুলো তারা প্রুভ করার চেষ্টা করেছে, বাট তারা এটাকে অ্যানালাইসিস করেছে ডেটা কালেকশন করে, সার্ভে করে। এবং এই ডেটাগুলি কালেকশন করে, সার্ভে করে তারা যে ফাইন্ডিংটা পেয়েছে, তারা শুধু ফাইন্ডিংটা দিয়েছে। কোন ম্যাথোডোলজিতে তারা করেছে সেটা কিন্তু তারা বলেনি। তারা বলছে যে ফাইন্ডিংসটা পাওয়া গিয়েছে, যে এতজনের ইন্টারভিউ নিয়ে এই রেজাল্টটা পাওয়া গিয়েছে। অতএব আমাদেরকে এইটাকে বেস ধরে, আমরা জানি আমরা ধোঁয়াশ তুলসী পাতার পানি নই, আমার কথাটি হচ্ছে এটাকে বেস ধরে আমাদেরকে এটা প্রোটেকশনের জন্য আমাদের কাজ করতে হবে। যেমনিভাবে আমার সময় আমি দেখেছি অযাচিতভাবে প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেই জন্য এই এনটিআরসি তৈরি করা হয়েছিল আমার উদ্যোগে। এটা আমি আমেরিকায় নিজের লাইসেন্সধারী টিচার ছিলাম, সেই প্রসেসটাই আমি এখানে ইন্ট্রোডিউস করেছি। অতএব প্রত্যেকটা বিষয়কে ওইভাবে দেখতে হবে যে হ্যাঁ, এখানে দুর্নীতি হচ্ছে, এটাকে আমাদের যেভাবেই হোক করতে হবে। ডিপার্টমেন্ট অফ অডিট অ্যান্ড ইন্সপেকশন যেটা করা হয়েছে, সেটা করা হয়েছিল পাবলিক সেক্টরে যে স্কুল এবং কলেজগুলো রয়েছে সেটা অডিট করার জন্য। সেই অডিটররা ওখানে গিয়ে কি করেন, সেটার জন্য টিআইবি ইন্সপেকশন লাগে না, যে কোনো লোককে পাঠিয়ে দিলেই হবে। এক মাসের বেতন যে তারা কেটে নিচ্ছে, এটা একদম জোর গলায় সবাই দাবি করে বলতে পারে, বিকজ আমরা এর সাথে রিলেভেন্ট। আমরা দেখছি এখন কি হচ্ছে। এটার জন্য কোনো রকম আপনাকে নিউরো সায়েন্টিস্ট হতে হবে না যে এখন কি অবস্থাগুলি হচ্ছে। মূলত এই যে আমরা টকশো করি, এখানে আমরা এগুলি বলতে চাই যে জাতি দেখুক, শুনুক এবং বোঝার চেষ্টা করুক, এখান থেকে একটা সলিউশন বের করুক। আমরা টিআইবি রেকর্ডকে যদি ঢালাও বলে এটাকে গার্বেজে ফেলে দেই, তাহলে আই ডোন্ট থিঙ্ক ইটস প্রফেশনালি হ্যান্ডেল করা হচ্ছে। এভরিবডি হ্যাজ টু টেক দিস ইন কগনিজেন্স। যেটা ডক্টর সালাম সাহেব বললেন যে রিপোর্ট এসছে, রিপোর্টটাকে আমাদের দেখতে হবে এবং এটাকে আমাদের কগনিজেন্সে নিতে হবে। তার মানে সমালোচকের সমালোচনাকে আসলে যেখানে যেখানে আসলে শোধরানোর সুযোগ আছে সেখান থেকে শুধরাতে হবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আছেন, তার কাছে জানতে চাচ্ছি, সরকারি শিক্ষক ও কর্মকর্তা বদলি নিয়ে কিছু অনিয়ম ও দুর্নীতির কথা বলা হয়েছে এই রিপোর্টে। সরকারি শিক্ষক ও কর্মকর্তা বদলির ক্ষেত্রে অনিয়মের যে বিষয়টি, সেটি হচ্ছে যে সরকারি বিধিমালা অনুযায়ী 3 বছর পর পর বদলির বিধান থাকলে তা নিয়মিত হয় না। অর্থের বিনিময়ে পছন্দসই জায়গায় বদলি নিয়ে তারা 10 থেকে 12 বছর পর্যন্ত থেকে যান। এমন যদি হয় তাহলে বদলির ব্যবস্থা করে, যেটা 3 বছর পর হওয়ার কথা, টাকা দিয়ে যদি থেকেই যাওয়া যায়, যেখানে ভালো কোচিংয়ের স্টুডেন্ট পাওয়া যায়, সুবিধা পাওয়া যায় বা এমপিওর অগ্রায়ণ হয়, মানে তাহলে বদলির ব্যবস্থা থেকে আর লাভ কি? আপনাকে শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, আমি যে প্রশ্নটা আপনাকে করেছি, সরকারি শিক্ষক ও কর্মকর্তা বদলি নিয়েও টিআইবির কিছু বদলি নিয়ে কিছু তাদের মতামত আছে যে সরকারি শিক্ষক ও কর্মকর্তা বদলির ক্ষেত্রে 3 বছর পর পর বদলির যে বিধান,
সেটা হয় না কেননা একই জায়গায় অনেকে 10-12 বছর পর্যন্ত থেকে যায়, টাকা দিয়ে নাকি থাকা যায়, যেখানে সুবিধা বেশি, যেটা জেলা শহরে থাকা যায় বেশি দিন, বা প্রাইভেট বা কোচিংয়ের সুবিধা পাওয়া যায়, সেই রকম জায়গায় টাকা দিলেই নাকি বেশি দিন থাকা যায়। তাহলে মানে 3 বছর পর পর যে বদলির ব্যবস্থা, সেই ব্যবস্থাটার মানে কি দাঁড়ায় আসলে? আচ্ছা, প্রথমে আমি একটু দু একটা কথা বলে নিয়ে তারপর আপনার এই প্রশ্ন। জি, একটু একটা মানে কনফিউশন আছে যে এই যে অনলাইন বিষয়টা, এটা তো সবার কাছে পরিষ্কার যে অনলাইন থাকলে আমরা যে বলছি যে অনলাইন এবং ডিসেন্ট্রালাইজেশন আমাদের করা হয়েছে, এবং তাতে যে আপনার দুর্নীতির সুযোগটা কমে গেছে, সেটা কিভাবে গেছে আমি একটু ব্যাখ্যা করি, নাহলে এই কনফিউশনটা থেকে যাবে। যেমন ধরেন, একজন শিক্ষক যখন এমপিও ভুক্ত হতে চান, তিনি তার প্রধান শিক্ষকের মাধ্যমে অনলাইনে তার সমস্ত কাগজপত্র আপলোড করেন। সব যে তার যা প্রয়োজনীয় কাগজ লাগবে সেগুলো তিনি অনলাইনে দিয়ে দেন। সেটা যখন তিনি দিচ্ছেন, সেই কাগজগুলো আপনার এখানে কাগজ ছিঁড়ে ফেলে দেওয়া এরকম কোনো সুযোগ নেই। কর্মকর্তা যখন সেই কাগজগুলো পাবেন, তিনি দেখবেন যে কাগজগুলো ঠিক আছে। তিনি যদি মনে করেন যে তিনি আটকে রেখে কিছু সুবিধা আদায় করবেন, সেটাও তার পক্ষে সম্ভব। একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে হয় এটাকে রিজেক্ট করতে হবে, না হয় তাকে এটা তার উপরের কর্মকর্তাকে পাঠিয়ে দিতে হবে। এবং তিনি যাই করেন না কেন, তার একটা কারণ তাকে লিখতে হবে যে কি কারণে তিনি কাজটা করছেন। এবং যখন তিনি কাজটা তিনি যদি কোনো ভুল ব্যাখ্যা দেন, বা তিনি যদি ইন্টেনশনালি কোনো ভুল কারণ দেখানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু ওই যে অনলাইনে যে কাগজপত্রগুলো আছে ওগুলো দিয়ে প্রমাণ করা যাবে যে তিনি দুর্নীতি করছেন। ফলে তার একটা রেকর্ডেড আপনার এভিডেন্স থেকে যাচ্ছে যে সেই প্রার্থী যোগ্য কি যোগ্য না। ফলে তার পক্ষে আসলে খুব ফাইল আটকে রেখে, আগে যেটা হতো যখন ফাইলের কাজ হতো, ফাইল আটকে রেখে কখনো যে কাগজপত্র দিত সেগুলি ফেলে দিয়ে এরকম নানানভাবে দুর্নীতি করার চেষ্টা করা হতো, সেরকম করার আসলে এখন কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় একটু বলি যে আপনি বলেছেন, যারা এহসানুল মিলন বলেছেন সার্টিফিকেট মানে অনলাইনে হলে কেন হয় না। সার্টিফিকেটটা অনলাইনে এখন যতটুকু হয়েছে তাতে কিন্তু আর জাল করার সুযোগ নেই। আর এখন যে জালগুলোর কথা আপনি বলেছেন সেগুলো কিন্তু অনেক আগে এই জাল সার্টিফিকেট দিয়ে কিছু শিক্ষক ঠকেছে, সেগুলি আমরা ডিটেক্ট করছি, তখন অনলাইনের কোনো বিষয় ছিল। আর আমি যে বললাম ঢালাও মন্তব্য, এটা এই কারণে বললাম, আমি তো আপনার কথা শুনে বললাম। আমার কাছে এখনো আমি জানি না যে কিভাবে এই ডেটা কালেক্ট করা হয়েছে, কিভাবে ডেটা অ্যানালিসিস করা হয়েছে, কিভাবে স্যাম্পল সাইজ ঠিক করা হয়েছে, এসব কোনো কিছুই কিন্তু আমি জানি না। আমার ধারণা যারা পড়েছেন তারাও কিন্তু বলেননি যে তারা জানে। ফলে আসলে এই বিষয়টা এখনো আমাদের কাছে অন্ধকার। যদি আমরা অবশ্যই এটাকে গার্বেজে ফেলার কথা বলছি, আমরা যদি এরকম এভিডেন্স পাই, আমরা যদি এই যে আমি যেগুলো বললাম যে কিভাবে এই স্টাডিটা করা হয়েছে, তার মেথোডোলজি আমার কাছে যদি পরিষ্কার হয়, তাহলে কিন্তু আমি এটা অবশ্যই, এটা যদি আমার কাছে মনে হয় যে যথার্থ এই স্টাডিটি, এবং তাহলে অবশ্যই সেই বিষয়ে আমরা এইটার সাহায্য নিয়ে আমরা আরো পরিশুদ্ধ করার। আরেকটা আপনি যেটা বলেছেন যে বদলির বিষয়, এই বদলির বিষয়টি আপনি বলেছেন যে 3 বছর পরেই বদলি করতে হবে, এরকম কোনো বিধি কিন্তু নেই যে 3 বছর পরেই বদলি করতে হবে, সেরকম বিধি নেই। বিধিটা হচ্ছে যে 3 বছর পর বদলি করা যেতে পারে। তার মানে কর্তৃপক্ষ যদি মনে করেন যে তাকে বদলি করা যেতে পারে, তাহলে বদলি করবেন, আর যদি মনে করেন যে বদলি করা যাবে না, তাহলে বদলি করবেন। বিষয়টা এরকম, মানে এমন না যে বিধি লঙ্ঘন করে কাউকে বেশি দিন রাখা হচ্ছে বা কাউকে দ্রুত বদলি করা হচ্ছে। আচ্ছা, মিজানুর রহমান, আপনার একটা প্রশ্ন ছিল। জি, যদি আপনার কথা শেষ হয়। মিজানুর রহমান, আপনার একটা প্রশ্ন ছিল গোলাম ফারুক সাহেবের কাছে, একটু যদি প্রশ্নটি করতেন। হ্যাঁ, প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি একটা না 4টি প্রশ্ন তার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সবাইকে নিয়োগ অর্থাৎ নিবন্ধনপ্রাপ্ত সকলকে নিয়োগ না দিয়ে কেন একাধিক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একাধিক প্রতিষ্ঠানে কেন আমি আবেদন করব বা কেন আমাকে আবেদন করতে হবে? নিবন্ধনের সনদ পাওয়া সত্ত্বেও
যেহেতু আমাদের সাবেক প্রতিমন্ত্রী ডক্টর এসরুল্লাহ মিলন স্যার বলছেন যে একটি লাইসেন্স, আমি যেহেতু অনেকটা বলতে গেলে এটা একটা মিনি বিসিএস এর মতো, প্রিলি পরীক্ষা দিয়ে, রিটার্ন পরীক্ষা দিয়ে, ভাইভা দিয়ে আমি নিবন্ধন পাস করেছি। তারপরেও কেন আমাকে একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে হবে? এরপরে আমি চাকরি পাবো না। এক, কারণ গণবিজ্ঞপ্তি হয়েছে এ পর্যন্ত 3টি, কিন্তু নিবন্ধন পরীক্ষা হয়েছে 16টি। এই যে অসামঞ্জস্যতা, সবাইকে চাকরি না দিয়ে বারবার বিজ্ঞপ্তি, এটা কি এক ধরনের দুর্নীতি নয়? এটা আমার একটা প্রশ্ন। আরো একটি প্রশ্ন, একই ব্যক্তি যার জব হওয়া সত্ত্বেও তাকে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে সুযোগ দিয়ে যারা নতুন ফ্রেশার চাকরি প্রত্যাশী তাদেরকে বঞ্চিত করা হয়, এটা কেন? এটাও কি দুর্নীতির কোনো এটা কি দুর্নীতি নয়? এবং বারবার এভাবে একটা আমরা দেখছি যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে প্রায় 100 কোটি টাকার মতো, অর্থাৎ 90 থেকে 100 কোটি টাকার মতো আদায় হয়েছে। 180 টাকা করে আমাদেরকে যে ফিটা নেওয়া হয়েছে। আমি কেন নিবন্ধন পাস করার পর প্রত্যেকটা স্কুল প্রতি আমাকে 100 টাকা দিতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর আপনি সৈয়দ গোলাম ফারুক সাহেবের কাছে চান। জি, সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আমি উত্তরগুলো একটু চাই। আমি কিন্তু ওনার কথা বুঝিনি, আগেও বুঝিনি, এখনো বুঝছি না। একো হচ্ছে আচ্ছা, একটা বিষয় আমি যেটা বুঝেছি যে তিনি নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, এইটুকু বুঝতে পেরেছি এবারের কথায়। নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, সেখানে টিকেছেন, কেন তাহলে আলাদা করে তাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবার আলাদা করে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে ফিস দিতে হবে? যে তিনি অ্যাপ্লাই করবেন, তো এটা তো তার একটা প্রিভিলেজ, অর্থাৎ তিনি নিজে পছন্দ করতে পারছেন তার প্রতিষ্ঠান, ফলে এটা তো তার একটা প্রিভিলেজ। না হলে কি হতো, না হলে এনটিআরসি ইচ্ছা মতো যে কোনো জায়গায় তাকে দিতে পারত, সেটা তো তার জন্য ভালো হতো। এটা ওনার কথা চিন্তা করেই এনটিআরসি এই নিয়মটি করেছে যে তিনি তার সুবিধা মতো জায়গায় আলাদা করে কিন্তু ফিও দিতে হচ্ছে, এইটা নিয়েও তার আপত্তি। অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা যেমন, তাকে তো ফি দিতে হচ্ছে প্রতিটি জায়গায় আলাদা করে। জি, ফি তো দিতেই হবে, কারণ আমাদের যে পরিচালনার ব্যয় আছে সরকারের, সেটা দিতেই হবে। এবং এই টাকাটা তো কারো পকেটে যাচ্ছে না, সরকারের মানে এক্সচেকার, সরকারের রেভিনিউতে চলে যাচ্ছে এটা। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন মিজানুর রহমান, আরেকটা বিষয় তিনি জানতে চেয়েছে যে তাদের যে নিবন্ধন পরীক্ষা হয়েছে, তাদের ব্যাচের সবার নিয়োগ না হয়ে আবার নতুন করে আসলে নিবন্ধন পরীক্ষার জন্য কেন সার্কুলার দেওয়া হলো? সম্ভবত এটাই জানতে আমি এক্স্যাক্টলি জানি কোন কারণে। এটা এনটিএসসি একটা আলাদা কর্তৃপক্ষ আছে, তারা ঠিক খুব স্পষ্ট করে বলতে পারবে। যেহেতু বিষয়টা আমি দেখি না, তাহলে এখানে আমার মন্তব্য করা ঠিক হবে। জি, আমি একটু ডক্টর আনম এহসানুল হক মিলনের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে রাজনৈতিক যে প্রভাব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা আসলে সেটার কথাও টিআইবিতে উঠে এসেছে, টিআইবির এই রিপোর্টে। রাজনৈতিক প্রভাব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা আসলে কিন্তু নতুন না, সেটা কিন্তু আপনাদের সময়েও হয়েছে, তাই না? সেটা বরঞ্চ কি এখন খানিকটা কম আপনার মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক প্রভাব, আমি একটু অন্য জায়গা থেকে আসি। প্রথম হচ্ছে যে অনলাইন সম্বন্ধে যে আমরা এডুকেশন পেলাম, তাহলে আমরা বুঝতে পারলাম ইটস জাস্ট এ সাবমিশন অফ দ্য পেপার অ্যান্ড উইথড্রল অফ দ্য পেপার। কিন্তু অনলাইন প্রোগ্রামিংয়ে এমন কোনো ক্রাইটেরিয়া দেওয়া ছিল কি না যে এখানে একটা শিক্ষক যদি সে কোয়ালিফাইড হয়, তাহলে অটোমেটিক্যালি ইট উইল বি গ্র্যান্টেড এ কোড যে সে এমপিউ পাবে। এইটা জাস্ট এ প্রসিডিউর যে অনলাইনে তার পেপারগুলি, ডকুমেন্টসগুলি সাবমিট করা। লেটস আপনি একটা ট্রাভেল এজেন্টে আপনি যদি টিকিট কাটেন, আপনি অনলাইনে এয়ারলাইন্সে আপনি প্রত্যেকটা স্টেপে যাওয়ার পর ইট উইল অ্যাকসেপ্ট অর ইট উইল রিজেক্ট। দ্য অনলাইন ইজ এ লাইক এ সাবমিশন অফ দ্য পেপার। এইটার মধ্যে এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে এটা ফুলফিল করেছে অ্যান্ড হি উইল গেট দ্য এমপিও। এমপিও ইন্ডিভিজুয়াল শিক্ষক এবং এমপিও হচ্ছে প্রতিষ্ঠান। এই যে তারা রিসার্চ করেছে, যেখানে তারা ইনডেপথ অ্যানালাইসিস করেছে, ওখানে তারা যে কোশ্চেনের দিয়ে আনসার নিয়েছে, সেখানে তারা পেয়েছে যে হাউ মাচ মানি দে আর রিসিভিং এজ এ ব্রাইব, এগুলি বলা হয়েছে। আবার যদি আমি শিক্ষক ট্রান্সফারের কথা বলি, সেখানে অনলাইন ট্রান্সফারটা এভাবেই হতে হবে যে এনি শিক্ষক যদি 3 বছরের উপর হয়ে যায়, অটোমেটিক হি উইল বি ট্রান্সফার টু দ্য ব্র্যাকেট। এখন ঢাকার কিছু কিছু নামি দামি কলেজ বা অন্যান্য কলেজের টিচারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে অনেক বিষয়গুলো রয়েছে।
সেগুলি কিন্তু হিউম্যানই এটাকে কন্ট্রোল করে, অর্থাৎ এইটা ডিজি অফিসে কন্ট্রোল করে। সাবমিশন অনলাইন হলে যে ডিসিশন অনলাইন হয়েছে, ইটস নট দ্যাট নেসেসারি ট্রু। ডিসিশনটা হচ্ছে কিন্তু ম্যানুয়ালি, এবং সেখানেই হচ্ছে গড়পড়টা। আপনি রাজনৈতিকের কথা বলছেন, আমাদের সময় থেকে এখন কি বেশি, এই যে ম্যানেজমেন্ট কমিটি, এই নিয়মগুলিকে আমরা অনেক কাটছাঁট করেছি যেন এখানে কোনো অ্যানামলি না থাকে। এখন আপনি দেখুন কারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক নেতা হচ্ছে এবং তাদেরই লোকজন হচ্ছে। সেইভাবে তারা ওখানে স্কুলের ডেভেলপমেন্ট ফি, কলেজের ডেভেলপমেন্ট ফি, বিভিন্ন কথা বলে সেখানে রীতিমতো, আমি যদি বলি অ্যাজ সিম্পল অ্যাজ লাইক দ্যাট, যে চাঁদাবাজি হচ্ছে। এই বাংলাদেশে স্কুল কলেজগুলির অবস্থা আমরা সকলেই জানি। সেই জন্যই বলছি যে ম্যানেজমেন্ট কমিটিগুলির কোয়ালিটি কি হবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি তাদের সভাপতি, তাদের প্রি কোয়ালিফিকেশন কি থাকতে হবে, এই বিষয়গুলিকে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যে কোনো লোকেই এসে এখানে হয়ে যাচ্ছে এবং একাধিক হয়ে যাচ্ছে, এবং ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পলিটিক্যাল পার্টি। আপনি বাংলাদেশের কোথাও কি দেখবেন বর্তমান ক্ষমতাপুষ্ট রাজনৈতিক দলের সদস্য ছাড়া কোথাও কিন্তু ম্যানেজমেন্ট কমিটিতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রতিষ্ঠাতারা যারা থাকে তাদেরকেও বাদ দেওয়া হয়। আমিও 5টি স্কুল কলেজের প্রতিষ্ঠা ছিলাম, আমাদেরকেও সেখানে আমাদের ইন্টারেস্ট রয়ে গেছে, সেখানে আমরা থাকতে পারছি না। এই যে ম্যানেজমেন্ট কমিটি, সেখানেই কিন্তু আমাদের মূল প্রবলেমটা রয়ে গেছে, সেদিকে কিন্তু আমাদের দেখতে হবে। জি, সেদিকে দৃষ্টি দিতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছে আমি জানতে চাই, সৃজনশীল প্রশ্ন তৈরিতে শিক্ষকদের সক্ষমতার ঘাটতি রয়েছে বলে টিআইবির প্রতিবেদনে এসেছে। যে শিক্ষকরা পড়ায় তাদেরই যদি সক্ষমতার ঘাটতি থাকে, সৃজনশীল কাঠামোকে প্রয়োগ পর্যায়ে আসলে সফল বলার সুযোগ আছে কিনা? কোনো সুযোগই নাই। এই জায়গাটি একেবারেই আমি একমত পোষণ করি, কারণ এটা শুধুমাত্র টিআইবির গবেষণা নয়। আর টিআইবির গবেষণার যে আমাদের যে স্যাম্পল এবং যেভাবে তারা গবেষণাটি করেছে, এটি গবেষণার দৃষ্টিকোণ থেকে যে অগ্রহণযোগ্য সেটি মোটেই বলতে পারবেন না। এটি অত্যন্ত গ্রহণযোগ্য মাত্রায় তারা 325টা রেসপন্ডেন্ট নিয়ে কাজটি করেছেন এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে এগুলো উপস্থাপিত হয়েছে। তো আমি মনে করি যে কর্তৃপক্ষের এই বিষয়টি মারাত্মক আকারে কনসিডার করা উচিত, বিবেচনা করা উচিত। এবং যেটি আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি, যে শুধুমাত্র দুর্নীতি বা এই বিষয়গুলো যে এখন এই টিআইবি রিপোর্টের কারণেই আজকে আমরা এটা আলোচনা করছি, বিষয়টি তা নয়। ও ডিজি অফিস থেকে, এখানে মহাপরিচালক মহোদয় নিজে আছেন, ডিজি অফিস থেকে স্কুল ম্যানেজিং কমিটি পর্যন্ত এনটিআরসি থেকে পাশ করে চাকরিতে যোগদানপত্র হাতে পেয়ে যোগদান করতে পারেনি এরকম অনেক শিক্ষক মিডিয়াতে এসেছে। সেখানে যে কোনোভাবেও তাদেরকে যোগদান করতে দেওয়া হয় না। সেখানে স্কুল ম্যানেজিং কমিটির একটা ভূমিকা আছে, এটা আমরা সকলে মিডিয়া থেকে জানি, আমরা এগুলোর প্রতিবেদন দেখেছি, আমরা এগুলোর এভিডেন্সও আছে। আমি মনে করি যে জায়গাগুলোতে, যেটা মহাপরিচালক মহোদয় বলবার চেষ্টা করেছেন, যে আমরা যদি অভিযোগ পাই তাহলে আমরা দ্রুততম সময়ে ব্যবস্থা নিব। আর সৃজনশীল প্রশ্নের ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আমাদের দেশের শিক্ষকদের উপরে আমরা এত কেন সবকিছু চাপানোর চেষ্টা করি, কেন আমরা তাদেরকে তার সামাজিক মর্যাদা বলেন, তার যে সুযোগ সুবিধা বলেন, সেগুলোর দিকে আমরা কেন দৃষ্টি দেই না? শুধুমাত্র একদিক থেকে দেখলে হবে না। সৃজনশীল প্রশ্নের গাইড বাজারে পাওয়া যায়, সেটি কোনো সৃজনশীল প্রশ্ন হতে পারে না। আমাদের শিক্ষকের যে সক্ষমতার অভাব রয়েছে, প্রধানতম কারণ হলো যে ট্রেনিংগুলো প্রজেক্ট ভিত্তিক বা প্রকল্প ভিত্তিক যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে, সেই প্রশিক্ষণগুলোর যে ডিউরেশন এবং সেই প্রশিক্ষণগুলোর যে প্রশিক্ষক এবং ওই প্রশিক্ষণগুলোর যে ম্যানুয়াল, আপনি যদি আমাকে ধরে ধরে বলতে বলেন, আমি প্রত্যেকটা টিকুআই প্রজেক্ট 1, টিকুআই 2 এবং এই পর্যন্ত যতগুলো এখনই আসছে এসিডিপি, এগুলো প্রত্যেকটার যে প্রশিক্ষণের যে সুযোগটি রয়েছে, সেই সুযোগের মধ্যে যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটিকে অস্বীকার করলে চলবে না। একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন, তাহলে সৃজনশীল প্রশ্নের যে পদ্ধতি এবং সৃজনশীল প্রশ্ন যেভাবে করতে হয়, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। একেবারে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে ডিজিটাল বলা হয়, যে ডিজিটাল আমরা করেছি এখন ডিজিটাল কন্টেন্টের সংজ্ঞা হলো, আমি দুঃখের সাথে বলতে রাজি হচ্ছি, আমি বাধ্য হচ্ছি, আমাদেরই একজন মাননীয় মন্ত্রী, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, তিনি সংজ্ঞা দিয়েছেন যে ডিজিটাল বাংলাদেশ মানে হলো ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ। ডিজিটাল কন্টেন্ট মানে হলো যে আমরা ডিজিটালে যেটা বানাবো সেটাই কন্টেন্ট হয়ে যাবে। ব্যাপারটি তা নয়। আমাদের এই প্রশিক্ষণ ম্যানুয়ালে এই কথা লেখা আছে এখনো। এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে বানাতে হবে, সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়, সেটা যেমন আমাদের প্রশিক্ষক মহোদয়ের কাছে পরিষ্কার না, এবং তেমন আমি মনে করি বিশেষজ্ঞদেরকে দিয়ে অতিমাত্রায় বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এই কাজগুলো করা হয়নি। এবং যে কারণে আমাদের শিক্ষকদের ঢালাভাবে দোষ দেওয়ার পক্ষে আমি একদমই নই। আমাদের শিক্ষকেরা এখন পর্যন্ত সেই 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যতগুলো পরিবর্তন হয়েছে,
আরো একটি পরিবর্তনের বার্তা আসছে, নতুন শিক্ষাক্রমের রূপরেখা প্রস্তুত করা হয়েছে, যেটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং সমস্ত দায়ভার গিয়ে পড়বে আমার শিক্ষক সম্প্রদায়ের ডক্টর উপরে। মোহাম্মদ আমি আব্দুল এটা সালাম, মানতে এই যে এই চাই না। রিপোর্ট বলছে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে নির্ভর করে শিক্ষানীতির সফল বাস্তবায়ন, কিন্তু স্যার আমি ওই বিষয়ে যাচ্ছি, আপনি যে শিক্ষানীতির কথা বলছিলেন সেদিকেই যাচ্ছি। এই যে শিক্ষানীতি মানে নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে টিআইবি বলছে। আচ্ছা স্যার, একটু বুঝিয়ে বলবেন যে শিক্ষানীতি বাস্তবায়ন না হলে আসলে সমস্যা কই? মানে স্কুল তো চলছেই, যেমন মাধ্যমিক শিক্ষার স্তর নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা ছিল জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী, তো 10 বছর হয়ে গেছে, এটা হয়নি, এতে সমস্যা কি হলো? সমস্যা যেখানে হলো, আমি আপনাকে প্রথমে একটা মানে প্র্যাকটিক্যালি সবাই আমরা জানি, সবাই অবগত, সেই বিষয়টি দেখে শুরু করি। ডক্টর কুদরাতি খুদা শিক্ষা কমিশন রিপোর্টে যে সুপারিশগুলো হয়েছিল, বাংলাদেশের কোনো সরকার এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন করতে পারেনি। সেই ডক্টর কুদরাতি খুদা শিক্ষা কমিশন রিপোর্টে আমরা প্রাথমিক শিক্ষা সুপারিশ করেছিলাম 8ম শ্রেণী পর্যন্ত। এই জাতীয় শিক্ষানীতি 2010-এ সেটা সুপারিশ করা আছে, কই পেরেছেন? আমাদের যিনি অত্যন্ত সাহসের সাথে বলেছিলেন যে আমরা এগুলো করবো, আর আমরা বলেছিলাম এটি সম্ভব নয়। কিছু জিনিস বুঝে শুনে একাডেমিক ভাবে তার যে ব্যাকগ্রাউন্ড এবং আমাদের জিওগ্রাফিক্যাল এবং আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। এই যে নতুন শিক্ষাক্রমের রূপরেখা জাতীয় শিক্ষা নীতিকে অনুসরণ করে না, করা হয় নাই। জাতীয় শিক্ষা নীতির সাথে এর বৈপরীত্য আছে। যদি এই নতুন যে শিক্ষাক্রমের রূপরেখা বাস্তবায়ন করতে হয়, তাহলে জাতীয় শিক্ষা নীতিতে কিছু পরিবর্তন আনতে হবে। আপনি হঠাৎ করে বলে দিচ্ছেন যে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একসাথে হবে। বাংলাদেশের কতগুলো মাধ্যমিক বিদ্যালয়, কতগুলো কলেজ তার জন্য প্রস্তুত আছে? আমি এসএসসি তে পরীক্ষা নিব 10ম শ্রেণীতে, আমি একাদশ শ্রেণীতে পরীক্ষা নিব, আমি দ্বাদশ শ্রেণীতেও পাবলিক পরীক্ষা নিব, আর একেবারে ঢালাওভাবে মিডিয়াতে বলে দিলাম যে কোনো পাবলিক পরীক্ষা থাকছে না, আমরা পরীক্ষা মুক্ত একটি শিক্ষাক্রমের রূপরেখা প্রণয়ন করছি। শোনেন বিষয়গুলো, আমি যেটা বলতে চাই যে এটি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যারা এই সমস্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং তাদের একাডেমিক জায়গাতে মারাত্মক রকমের ঘাটতি রয়েছে, যারা সরকারের পরিচালনায় আছেন, তাদেরকে এই বিশেষজ্ঞ মহলের এবং এই যে ধারণাগুলো, দেখেন বাংলাদেশ থেকে নকল মুক্ত করবার জন্য সেই সময় যে আপনারা সবাই জানেন যে সেই সময় যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল, আর এখন আমরা সব অটো পাস দিয়ে যাচ্ছি। শোনেন, গোড়ায় গলদ হলে এটাকে শুধুমাত্র কারোর উপরে দোষ চাপিয়ে কোনো লাভ নেই। কখনো লাভ হবে না। ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের কাছে আমি যেতে চাই স্যার। আব্দুল সালাম স্যার, আমি সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুককে শেষে খুবই অল্প একটু সময় দিতে পারবো মনে হয়, সময় খুব বেশি নেই। একটা জরুরি বিষয় একটু জানতে চাই, শিক্ষকদের তো আসলে এখনো আমরা টিকা দিতে পারলাম না, টিকা না দিয়ে আসলে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন, তো কখন কি হবে, বা এটা না করেই যে আমরা শুরু করলাম, আমরা কোন একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি কিনা একটু ছোট করে যদি বলতেন। আনমিউট করতে হবে সৈয়দ গোলাম ফারুক। একটা বিষয় আমাকে একটু অ্যাড্রেস করতেই হবে। একটি বিষয় হচ্ছে যে এখানে বলা হয়েছে যে এনটিএসসি পাশ করার পরে অনেক স্কুলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এই কথাটা আংশিক ঠিক, যে এটা অনেক স্কুলে এই ঘটনা, এই প্রবণতা দেখা দিয়েছিল। তারপরে যখন আমরা স্ট্রিক্ট মেজার নিই, এমপি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে এরকম নানান রকমের মেজার আমরা নিই, তখন কিন্তু এটা আর থাকে না। ফলে এমন কোনো এখন কেউ নেই যাকে এনটিএসসি নিয়োগ দিয়েছে কিন্তু নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ, এরকম ঘটনা আর নেই। এটা হয়েছিল কিন্তু এটা আমরা রোধ করেছি। আরেকটা বিষয় আমি শুনেছি যে বললেন জাতীয় শিক্ষানীতির সঙ্গে কারিকুলামের বিরোধ আছে। জাতীয় শিক্ষানীতির সাথে কারিকুলামের কোনো বিরোধ নেই। আর অটোপাসের কথা বলেছেন, আমরা আসলে অটোপাস দিইনি। যেটা গতবার হয়েছে এটি অটোপাস নয়। আমরা যেটা বলছি যে তারা পুরো শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছিল, পরীক্ষা দেওয়ার ঠিক আগে করোনার কারণে পরীক্ষা দিতে পারে। সৈয়দ গোলাম ফারুক, আমাদের সময় শেষ। কিন্তু তারা যে যদি লেখাপড়া না করে এই সার্টিফিকেট পেত, আপনি বলতে পারতেন এটা অটোপাস। আর এইবারও কিন্তু অটোপাস দেওয়া হচ্ছে। ফলে অটোপাসের দেওয়ার পক্ষে আমরা নেই, সরকার অটোপাস দিতে চায় না। জি অনেক ধন্যবাদ। আরেকটু সময় হয়তো আপনাকে দিতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু আমজনতার সময় একদমই শেষ। আমজনতার সঙ্গেই থাকুন, আমজনতার শক্তি বড় শক্তি।